আলহামদুলিল্লাহ, ছাত্রছাত্রীরা তোমরা সবাই আশা করি ইনশাআল্লাহ ভালো আছো এবং লাইভ সবই দেখতে পারতেছো। আমি মোহাম্মদ রেজাউল করিম, ধজি হামিদিয়া ফাজিল মাদ্রাসা তোমাদের বাংলা শিক্ষক। আমি তোমাদেরকে আজকে বাংলা ব্যাকরণ দাখিল নবম দশম শ্রেণী থেকে বাংলা ব্যাকরণের একটা অংশ তোমাদেরকে পড়াবো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব খেয়ালের সাথে তোমরা শুনতে থাকবা। আচ্ছা, সবাই অ্যাটেন্টিভলি বসো। তোমাদের সাথে দীর্ঘদিন আমার দেখা সাক্ষাৎ নেই, তো এটা আসলে শিক্ষা জীবনের জন্যে এটা একটু সমস্যাই বটে, কিন্তু এটা তো আর জাতীয় সমস্যা, এমনকি এটা আন্তর্জাতিক সমস্যাও বটে। তো যাই হোক, জ্ঞান কখনো থেমে থাকে না, জ্ঞান চলতেই থাকবে। তো আমি তোমাদেরকে এই হিসাবে লাইভের মাধ্যমে কিছু জ্ঞান দিতে চেষ্টা করব। তো আশা করি তোমরা খুবই খেয়ালের সাথে বিষয়গুলো শুনতে থাকবা, কারণ এই বাংলা ব্যাকরণ যেমন একটু জটিল, যদিও এটা বুঝে নিতে পারলে আশা করি কোনো সমস্যা হবে না। তো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদটা তোমরা একটু খোলো। দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদটা তোমরা একটু খুলে দেখো যে সেখানে নত্যবিধান সত্যবিধান আছে এবং তোমাদের 31 পৃষ্ঠা, আমার বই হিসেবে যা দেখা যাচ্ছে তাতে 31 পৃষ্ঠা যদি তুমি খোলো তোমার বাংলা ব্যাকরণ বইয়ের নবম দশম দাখিল নবম দশম শ্রেণী, এটা যদি তুমি খোলো তাহলে তুমি দেখতে পারবা। তো তোমাদের তৃতীয় পরিচ্ছেদে দেখা যাচ্ছে যে তোমাদের আছে নত্যবিধান সত্যবিধান। একটু খেয়ালের সাথে দেখতে থাকো। নত্যবিধান সত্যবিধান বুঝতে পারলে আশা করি ইনশাল্লাহ বিশেষ সমস্যা হবে না। আমি তোমাদেরকে এইভাবে শিখাইতে চেষ্টা করব। তো দেখো, আমি প্রথমেই লিখলাম নত্যবিধান। তোমরা আমার লেখা দেখেই বুঝতে পারতেছো যে আসলে নত্যবিধান অর্থাৎ মূর্ধন্য এর বিধান কি। অবশ্যই তোমরা দেখতে পারতেছো যে মূর্ধন্য, আমি লিখছি মূর্ধন্য এর বিধান কি। তাহলে আমি খুব ভালো মতোই দেখতে পারবো। তোমার প্রশ্নপত্র এইভাবেই লেখা থাকবে, এই ন দিয়েই লেখা থাকবে যে নত্য বিধানটা কি। তোমাদেরকে এখন একটু বলি। যে বিধান মতে, দেখতে থাকো, যে বিধান মতে বা যে নিয়ম মতে, একই কথা, দন্ত ন, খেয়াল করতে থাকো, মূর্ধন নতে পরিণত হয়। তোমাদের বইয়ে একটু জটিলভাবে লেখা আছে, যেভাবেই থাকুক না কেন তুমি যদি এটাই লিখো তাহলে হয়ে যাবে, তাতে সমস্যা হবে না। দন্ত ন, দেখো, দেখতে থাকো, মূর্ধন নতে পরিণত হয়, তাকে নত্য বিধান বলে। আশা করি তোমরা খেয়াল করছো, ভালো মতো দেখতে থাকো। যে বিধান মতে মূর্ধন দন্ত ন মূর্ধন নতে পরিণত হয়, মূর্ধন নতে পরিণত হয়, তাহলে আমাদের মূল বিষয় হলো মূর্ধন্য, তাকে নত্য বিধান বলে। তো বাংলা ভাষায় দেখো, বইয়ের দিকেও একটু দেখো, বাংলা ভাষায় মূর্ধন্য ধ্বনির ব্যবহার সাধারণভাবে দেখা যায় না, তবে তদ্ভব এবং বিদেশি শব্দে মূর্ধন্য তো একেবারেই হয় না। খেয়াল রাখো যে বাংলায় তদ্ভব এবং বিদেশি শব্দে, যেটা দেশি শব্দ সেটাও না, এটা একেবারেই মূর্ধন্য এর ব্যবহার দেখা যায় না। তবে সংস্কৃত শব্দে মূর্ধন্য দেখতে পাওয়া যায়, সংস্কৃত শব্দে মূর্ধন্য এবং দন্তন্য এর ব্যবহারটাও দেখতে পাওয়া যায়। তো আমরা এখন দেখব যে বিধান মতে দন্তন্য মূর্ধন্যতে পরিণত হয় তাকে আমরা নত্য বিধান বলা হয়ে থাকে। এই নত্য বিধান এর বেশ কয়েকটা নিয়ম রয়ে গেছে। এই নত্য বিধান অর্থাৎ কোন কোন স্থানে, কোন কোন জায়গায় এই নত্য বিধান বসে, হ্যাঁ, কোন কোন জায়গায় এটা অ্যাপ্লাই করলে, কোন কোন জায়গায় এটা গ্রহণ করলে তো তোমরা
এই নত্ব বিধান, এই বিধিবিধান কোনখানে কোনটা বসাবা বাংলায় লিখতে গেলে তোমাদের বাংলা যে ধরনের হোক না কেন, তাতে ইতিহাস হোক, সমাজ হোক, ভূগোল হোক, এই সমস্ত যেখানেই তুমি লিখতে যাও না কেন, ভাষাগত সমস্যা, যেহেতু আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা, আর আমাদের ভাষা লিখতে গেলে যে আমাদের বাংলা লেখায় যে ভুল হয়ে যাবে, এটা আসলে দুঃখজনক। হ্যাঁ, তো এই হিসেবে এই ব্যাকরণিক ক্লাস সম্পর্কে বিশেষ করে এই নত্যবিধান সম্পর্কিত বিষয়ে প্লাস সত্যবিধান এই সম্পর্কিত বিষয়ে আমাদের ধারণা থাকা দরকার। তো দেখো নত্যবিধান, তোমার বইয়ের একটু নিচের দিকে তাকাও, দেখো মূর্ধন্য ব্যবহারের নিয়ম, মূর্ধন্য ব্যবহারের নিয়ম দেখো 1 নম্বরে লেখা আছে, প্রথমটায় লেখা আছে ট বর্গের পরে, দেখো ট বর্গের পরে সর্বদাই মূর্ধন্য হয়, ট বর্গের পরে মূর্ধন্য হয়। আমি তোমাদের সংক্ষিপ্তভাবে বোঝাইতে চেষ্টা করতেছি, একটু খেয়ালের সাথে দেখতে থাকো, যে আমি তোমাদের একেবারে যাতে তোমাদের সুন্দরভাবে মনে থাকে। এখন ট বর্গ বলতে কি বোঝায়? ট বর্গ বলতে তুমি একটু দেখতে থাকো, আমরা জানি যে বর্গ 5টা, বর্গ 5টা, ক চ ট ত প, ক চ ট ত প। তুমি যদি দেখতে থাকো হ্যাঁ, তাহলে বুঝবা যে ট বর্গ এর মধ্যে আছে 5টা বর্ণ, আছে 5টা বর্ণ। আমি লিখে দেখাচ্ছি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। দেখতে থাকো। তো এই যে 5টা বর্গ আছে, বর্গ শব্দের অর্থ হলো দল, একটু খেয়াল করে দেখতে থাকো। তো এই ট সহ 5টা আছে, হ্যাঁ, এখানে 5টি আছে। তো এর পরে সাধারণভাবে যেই নটা আসবে, ট বর্গের পরে যেই নটা, ভুল বলছি, ট বর্গের পূর্বে ট বর্গের পূর্বে যেই নটা আসবে, খেয়াল করতে থাকো, ট বর্গের পূর্বে আগে, ট বর্গের পূর্বে যেই নটা আসবে, হ্যাঁ, ভুল লেখা হয়েছে, ট বর্গের পরে না, পূর্বে হবে এটা, হ্যাঁ, একটু খেয়াল করতে থাকো। ট বর্গের পূর্বে যেই নটা আসবে, ট বর্গের পূর্বে যেই নটা আসবে, সেই নটা হবে মূর্ধন্য। যেমন ধরতে থাকো, এখানে যদি উদাহরণ দেওয়া যায়, এরকম উদাহরণ, যেমন ঘন্টা, বানানটা এটাই সঠিক। কণ্টক অর্থাৎ কাটা, তারপরে ঠান্ডা, ঠিক একইভাবে যদি দেখো তুমি, তো ডান্ডা, তো এরকম যদি তুমি দেখতে থাকো, অর্থাৎ ট এর পূর্বে যেই নটা আসবে, ট এর পূর্বে যেই নটা আসবে, ট বর্গের পূর্বে, এখানে ড বর্গে ড এর আগে দেখো যে নটা আসছে, হ্যাঁ, সেগুলা দেখা যাচ্ছে কি যে মূর্ধন্য হয়ে গেছে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ট বর্গের পূর্বে যেই মানে মূর্ধন্যটা আসবে, ট বর্গের পূর্বে যেই মূর্ধন্যটা আসবে, হ্যাঁ, দেখতে থাকো, যে ট এর আগে যেই মূর্ধন্যটা আসছে, এটা কিন্তু মূর্ধন্য হবে। ট এর আগে, ঠিক ড এর আগে, হ্যাঁ, ট এর আগে, এইরকম যেখানেই থাকুক না কেন, ট বর্গের পূর্বে যেই মূর্ধন্যটা, ওটা মূর্ধন্য হবে, যেই নটা আসবে ওটা মূর্ধন্য হবে। এবার দ্বিতীয়টা যাও, এখানে আরও তোমরা বইয়ে আছে দেখে নিও, কাণ্ড আছে, লণ্ঠন আছে, হ্যাঁ, বন্টন যেই শব্দটা আছে, এরকম, হ্যাঁ, আরও
তুমি যদি আরও দুই একটা লাগাও তো তাইলে তোমার ব্রেন খুলে যাবে, তুমি দেখতে পারবা। আচ্ছা, এরপরে তুমি দ্বিতীয়টায় যাও। তুমি দ্বিতীয়টায় যাও, দেখো রি রসয়ের পরে রি র স, দেখো এখানে তিনটা বর্ণ লিখছি। এই রি মানেই হলো এটা, একই কথা রিকার, যদি সেটা নিচেও বসে, এই তিনটা বর্ণের পরে, এই তিনটা বর্ণের পরে হ্যাঁ সবসময় মূর্ধন্য হয়। এই তিনটা বর্ণের পরে, 2 নাম্বারটা এখানে লিখি যে এই তিনটা বর্ণের পরে সর্বদাই মূর্ধন্য হয়। মূর্ধন্য হয়। এই রি র স যে বর্ণ আছে, এই বর্ণের পরে মূর্ধন্য হয়ে থাকে। তো দেখো কেমন করে, উদাহরণ দেখো, ঋণ, রি এর পরে মূর্ধন্য হয়েছে, দেখতে পারতেছ, খেয়ালের সাথে দেখো, ঋণ। রণ, যুদ্ধ, যেটা এই হিসাবে তুমি দেখো রি র স এর পরে এরকম করে মূর্ধন্য হয়ে থাকে। তুমি যদি দেখতে থাকো তো তাহলে তুমি বুঝতে পারবা। আরেকটা, ও মূর্ধন্য স একটা দেখাই, ভীষণ, ভীষণ অর্থাৎ অতিরিক্ত অর্থে। তো তুমি এটা দেখে মোটামুটি বুঝতে পারতেছো, তোমার মোটামুটি একটা ধারণা হলো যে উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হয়। রি র মূর্ধন্য স বর্ণের পরে মূর্ধন্য হয়, রি র স এর বর্ণের পরে মূর্ধন্য স হয়। ঋণ, হ্যাঁ, রি এর পরে আমরা দেখতে পারতেছি এখানে মূর্ধন্য হয়েছে, ঠিক একইভাবে র এর পরে দেখা যাচ্ছে মূর্ধন্য হয়েছে। হ্যাঁ, খেয়াল করো, খেয়াল করো, হ্যাঁ, এদিক ওদিকে তাকায়ও না, তুমি খেয়াল করতে থাকো, দেখতে থাকো, কারণ আমাদের সময় অল্প, এই অল্প সময়ের মধ্যেই যথাসম্ভব আমাদের এটা যতদূর পারি আগাতে হবে। রণ, ভীষণ, মূর্ধন্য স, মূর্ধন্য স, ভীষণ, হ্যাঁ, এরপরেও মূর্ধন্য স এর পরে মূর্ধন্য বসছে। তো দেখতে পাচ্ছ, এবার তোমাদেরকে তৃতীয় নিয়মটা বলার চেষ্টা করি। তো তৃতীয় নিয়মটা হলো রি র স এর পরে যদি স্বরবর্ণ থাকে, যদি স্বরবর্ণ, অবশ্যই বুঝতে পারো যে স্বরবর্ণগুলো কি কি। রি র স এর পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে সেখানে স্বরবর্ণ, স্বরধ্বনি যেটা, তো যদি স্বরবর্ণ থাকে তারপরেও মূর্ধন্য হতে পারে। রি র স এর পরে যদি স্বরবর্ণ থাকে তাহলেও
মূর্ধন্য হয়। দেখতে থাকো, খেয়াল করতে থাকো। রি, তাই না? রি, দেখতে থাকো। রি, র, স, এর পরে যদি স্বরবর্ণ, আরও 2-3টা বর্ণ আছে, ওগুলা তুমি বইয়ে দেখে নিও। এরপরে যদি স্বরবর্ণ থাকে তাহলে মূর্ধন্য হয়। দেখছো? দেখতে চেষ্টা করো, খেয়াল করতে চেষ্টা করো। আমি তোমাদের উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। হরিণ, দেখতে থাকো, খেয়াল করতে থাকো। হরিণ কিভাবে এটা হয় তোমার বইয়েও লেখা আছে। তো এই যে রস্যিকারটা র এর পরে আসছে, রস্যিকারটা র এর পরে আসছে। তো আমি বলছি কি, র এর পরে, রি, র, স এর পরে যদি স্বরবর্ণ, তো দেখতে থাকো যে এটা যদি আমরা ভাঙিয়ে নিই, তাহলে দেখি হ, র, ই, ন। দেখতে থাকো। তো এটা দেখতে থাকো, তাহলে র এর পরে স্বরবর্ণ আসছে, র এর পরে স্বরবর্ণ আসছে। র এর পরে স্বরবর্ণ আসার কারণে এটা মূর্ধন্য হয়ে গেছে। দেখতে পাইছো? হ্যাঁ, খেয়ালের সাথে দেখো। আচ্ছা, তো এখানে হ্যাঁ, আর একটা দেখো, অর্পণ। অর্পণ, দেখো এই অর্পণটাকে যদি আমি ভাঙাই, তাহলে এরকম দাঁড়ায় অ, র, প, অ, ন। দেখো অর্পণ, দেখো প এর পরে একটা অ আসছে। তো স্বরবর্ণ আসছে, পরে স্বরবর্ণ আসছে। তো এই জন্য এখানে দেখা যাচ্ছে যে হয়ে গেছে, এই মূর্ধন্যটা হয়েছে। আচ্ছা, এরপরে আর একটা নিয়ম দেখো। আচ্ছা, কতগুলো শব্দে, 4 নাম্বারটা এখানে লেখা আছে, কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়ে থাকে। দেখো এখানে লেখা আছে স্বভাবতই, মানে স্বাভাবিকভাবে এখানে মূর্ধন্য হয়ে থাকে। স্বাভাবিকভাবে এখানে কোনো নিয়ম কানুনের মধ্যে এটা পড়ে না। এখানে লেখা আছে চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেণুবীণা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিতমণি, স্থাণু, গুণ, পুণ্য, বেণী, ফণি, অনু, বিপণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভনিতা, পানি, গৌণ, কোণ, ভান, পন, শান, চিক্কণ, নিক্কণ, তুন,
অর্থাৎ তুন শব্দের অর্থ হলো তীর রাখে যার ভিতরে, তাকে বলে হলো তীর, যার ভিতরে রাখে তাকে বলে তুন। ফনই, কনুই, বণিক, গুণ, গণনা, পিনাক, পণ্য, বান। তো এই শব্দগুলোতে সাধারণভাবে মূর্ধন্য হয়ে থাকে। আচ্ছা, তো তোমরা আশা করি কিছুটা বুঝতে পারতেছ যে এরপরেও পরবর্তীতে ইনশাল্লাহ আরও তোমাদের ক্লাস নেওয়া হবে। আচ্ছা, এখন সাথে সাথে আমাদের সময় আরও কিছুটা বাকি আছে, তো তা থেকে আমরা বুঝতে পারতেছি যে তোমাদেরকে আর একটু এগিয়ে দেওয়া যায় কিনা। আচ্ছা, দেখতে থাকো। তো এখন আমি তোমাদেরকে দেখাবো সত্যবিধান কাকে বলে। সত্যবিধান, খেয়াল করতে থাকো। সত্যবিধান মূর্ধন্য ষ, এটা তোমাদের দেশি ভাষায় থাকে পেট কাটা স বলে, ওটা আসলে তো একেবারেই স্থানীয় ভাষা, কিন্তু এটা শব্দের অর্থ হবে হলো, এটা মানে অর্থগত দিক দিয়ে বলতে গেলে আসবে মূর্ধন্য স। এই মূর্ধন্য স, হ্যাঁ, সত্য বিধান। তো একটু দেখতে থাকি যে সত্য বিধান কাকে বলে। যে বিধান অবলিক নিয়ম মতে তালব্য স মূর্ধন্য সতে পরিণত হয়। তালব্য স মূর্ধন্য সতে পরিণত হয়। তাকে সত্যবিধান বলে। খেয়াল করো, সত্যবিধান বলে যে বিধান বা নিয়ম মতে তালব্য স অথবা দন্ত স, দুটোই দিতে পারো, সমস্যা নেই। এখানে আমিও দিয়ে দিই, তাহলে দন্ত স অথবা তালব্য স মূর্ধন্য সতে পরিণত হয়, তাকে সত্যবিধান বলে। যে নিয়ম মতে, যেই পদ্ধতি মতে তালব্য স দন্ত স মূর্ধন্য সতে পরিণত হয়। তোমাদের বইতে হয়তো একটু কঠিন করে লেখা আছে, তা ভীত হওয়ার কিছু নেই। তো সাধারণভাবে দেশি তদ্ভব বিদেশি শব্দের বানানে সাধারণভাবে এই মূর্ধন্য স এর ব্যবহার এটা দেখা যায় না। আচ্ছা, তো আমি তোমাদের অন্তত দুইটা নিয়ম হলেও তোমাদেরকে দেখাই দিই। যে তো প্রাথমিকভাবে তুমি মনে রাখো যে রি এর পরে সবসময় মূর্ধন্য স হয়। এখন এটা বিধি, যে কোন কোন বিধান মতে, যে এর কয়েকটা বিধান তোমাদেরকে দেখাই। তুমি দেখো, রি এর পরে, রি কার এর পরে মূর্ধন্য স হয়। রি এর পরে মূর্ধন্য স হয়। খেয়াল করো, রি এর পরে, রি এর পরে মূর্ধন্য স হয়। রি, এই রি কিন্তু এটা খেয়াল করো একই কথা, আমি আগেই তোমাদেরকে দেখাচ্ছি রি আর এটা একই। এখন উদাহরণ দেখো, কৃষক, দেখো রি কারের পরে মূর্ধন্য স আসছে, রি কারের পরে মূর্ধন্য স আসছে। খেয়াল করছো? অবশ্যই খেয়াল করতে থাকো, এপাশ ওপাশ যে যেখানেই বসে আছো, দূর দূরান্তে কাছের দূরের ছাত্রছাত্রীরা তোমরা খেয়াল করতে থাকো। তো রি কারের পরে
মূর্ধন্য ষ আমরা দেখতে পাচ্ছি। কৃষ অর্থাৎ রোগা পাতলা, কৃষ। খেয়াল করতে থাকো, রিকারের পরে মূর্ধন্য ষ আসছে। ঠিক একইভাবে কৃষকে যদি আসে তাহলে কৃষানেও তাই। হ্যাঁ, বৃষ গাভী। আচ্ছা, তো দেখতেই পারতেছ যে বৃষ এর পরে মূর্ধন্য ষ আসছে। তো এভাবেই তুমি যদি দেখতে থাকো রিকারের পরে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়ে থাকে। তো আরেকটা দেখো যে র, র ধ্বনির পরেও মূর্ধন্য ষ হতে পারে। র ধ্বনির পরেও মূর্ধন্য ষ হতে পারে। তো দেখো ধ্বনির চাইতে বর্ণ লিখলেও মনে হয় ভালো হয়। র ধ্বনিত আওয়াজ, বুঝতেই পারতেছ যে র বর্ণের পরেও মূর্ধন্য ষ হয়। হ্যাঁ, উদাহরণ দেখো, খেয়ালের সাথে দেখতে থাকো, একে অন্যের সাথে কথাবার্তা বলো না। তোমাদের সময় তো চলে যাচ্ছে, তো এই সময়ের ভিতরে যতটুকু পারো দেখে নিতে থাকো। র এর পরে মূর্ধন্য ষ হয়। র বর্ষা, দেখতে থাকো, বর্ষা। আমি যদি তোমাদের ক্লিয়ার করে বোঝাই, একটু দেখতে থাকো নিচের দিকে, বর্ষা। দেখো এই রটা এ রেপ র হিসেবে, অতএব র এর পরে মূর্ধন্য ষ, বর্ষা। ঠিক আছে? আরেকটা দেখো, বর্ষণ। র এর পরে খেয়াল করো, খেয়াল করতে থাকো ছাত্রছাত্রীরা। র এর পরে মূর্ধন্য ষ আসছে। এভাবে তুমি যদি খেয়াল করতে থাকো আসলে, তাহলে সমস্যা হবে না। ঠিক একইভাবে দেখো ঘর্ষণ, কর্ষণ, হ্যাঁ, এরকম শব্দ আমরা দেখে থাকি। তোমরা কি আরেকটা দেখতে চাও না আজকে এ পর্যন্তই থাকবে? আচ্ছা, ঠিক আছে। তো আমি আর একটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। ট বর্গের পূর্বে, হ্যাঁ খেয়াল করতে থাকো, 3 নাম্বারটা দেখাই। ট বর্গের পূর্বে মূর্ধন্য ষ হয়। খেয়াল করছো? খেয়াল করতে থাকো, ট বর্গের পূর্বে মূর্ধন্য ষ হয়। ট বর্গ, হ্যাঁ, ট বর্গের পূর্বে মূর্ধন্য ষ হয়। ট বর্গ। এখন তোমাদের আমি আগেই দেখাইছি যে ট বর্গ জিনিসটা আসলে কি। ট বর্গ
ক, চ, ট, ত, প, এই 5টা যে বর্গ আছে তার মধ্যে এই টতে আছে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। এই ট এর পূর্বে মূর্ধন্য স হতে পারে। দেখো কষ্ট, খেয়াল করতে থাকো, মূর্ধন্য স এর পরে ট আসছে, তো ট এর পূর্বে মূর্ধন্য স। এখন কেউ যদি ট বর্গ যদি এরকম কেউ যদি বানান লেখে, কষ্ট দন্তেশ্ব যদি দেয়, তাহলে এক চান্সে সেটা ক্রস হয়ে যাবে, তাহলে তোমার সঠিকতা থাকবে না। খবরদার তোমরা কষ্ট ঠিক দন্তেশ্ব দিতে চেষ্টা করবে না, কারণ কি ওটা ট বর্গ পূর্বে মূর্ধন্য স হয়। বিধৃতি এটা বলে কষ্ট পুষ্ট, পুষ্ট অর্থাৎ ওই যে ফলটা পুষ্ট হয়েছে, হ্যাঁ, এই ধান পুষ্ট হয়ে গেছে, তো কাটার সময় হয়ে যায়, ধান পুষ্ট হলে ট এর পূর্বে, হ্যাঁ, ঠিক পুষ্ট, কষ্ট, নষ্ট, পুষ্টি, হ্যাঁ, সৃষ্ট, হ্যাঁ, এইরকমভাবে তুমি যদি দেখো ট বর্গের পূর্বে অর্থাৎ ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, এর আগে যদি কোনো মূর্ধন্য হয়ে থাকে, যদি কোনো বর্ণ যদি অর্থাৎ স, কোন স হবে নির্দ্বিধায় তুমি দিয়ে দিতে পারো যে সেটা মূর্ধন্য স হবে। তো আজকের মতো তোমাদেরকে এখানেই রাখতে হচ্ছে। কতগুলো শব্দ অবশ্য এমনও আছে, কতগুলো শব্দ আচ্ছা তুমি তোমার বইয়ে একটু খেয়াল করতে থাকো যে কতগুলো শব্দে, আর একটা দেখাই দিই যে স্বাভাবিকভাবেই মূর্ধন্য স হয়ে থাকে, স্বাভাবিকভাবে মূর্ধন্য স হয়ে থাকে কতগুলো বর্ণে। 7 নাম্বার দেখো, 7 নাম্বার দেখতে থাকো কতগুলো শব্দে। দেখো সম্ভবত লেখার দরকার নেই, তোমার বই যখন সামনে আসে তুমি খুলে দেখতে পারো। 7 নাম্বারে লেখা আছে 32 পৃষ্ঠায় 7 নাম্বারে ষড় ঋতু, হ্যাঁ, ষড় ঋতু, হ্যাঁ, র এর পূর্বে আসছে মূর্ধন্য স। ষড় ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, উষা, হ্যাঁ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দেশ, এগুলো শব্দে সাধারণভাবে এটা মানে স্বাভাবিক নিয়ম অনুযায়ী এটা মূর্ধন্য স হয়ে থাকে। যেমন ওই পাশে ওই যে ছন্দ আকারে মূর্ধন্য এর যে 4 নম্বরে ওইটা লেখা আছে, যেমন ছন্দ আকারে ওইটা লেখক ওইখানে লিখে দিছে, ঠিক একইভাবে এইটাও ওই রকম হয়ে থাকে 7 নম্বরে স্বভাবতই। তো তুমি মোটামুটি পরীক্ষার খাতায় 3 থেকে 4টা, হ্যাঁ, তুমি এরকম দিয়ে দিবা যদি কোনো নাম্বারিং হিসেবে তুমি দিতে চাও। তো আজকের মতো তোমাদের ক্লাস এখানেই থাকলো, হ্যাঁ, আশা করি আগামীতে তোমাদের সাথে দেখা হবে।